দর্শক, বাংলাদেশ ব্যাংকে আবারও অস্থিরতা। গভর্নরের সাথে বলা যায় বেয়াদবি করার শাস্তি পেয়েছেন 3 কর্মকর্তা। স্টুডিওতে আছেন জনাব তাকি মোহাম্মদ জুবায়ের, তিনি বাংলাদেশ ব্যাংক কভার করেন। আপনি ঠিকই বলছিলেন যে আজকে বাংলাদেশ ব্যাংকে, শুধু আজকে না, গত কয়েকদিন ধরে একটা অস্থিরতা চলছিল। অস্থিরতার শুরুটা যদি আমি আপনাকে বলি, সেটা হলো ইলেকশনের পরপরই যখন নতুন সরকার দায়িত্ব নেবে, ঠিক ওই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে একটা বোর্ড সভার আয়োজন করা হয়েছিল, পর্ষদ সভার। এবং ওই সভায় ডিজিটাল ব্যাংকের লাইসেন্স নিয়ে একটা ওখানে এজেন্ডায় ছিল। আহ, তখন ওই এজেন্ডা যখন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একটা সংগঠন আছে, আপনি জানেন, বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিল। এই কাউন্সিলের কর্মকর্তারা এই বিষয়টা তারা দেখে তাদের ধারণা ছিল যে নতুন সরকার গঠনের আগে তড়িঘড়ি করে হয়তো তারা স্পেসিফিকলি বলেছে বিকাশকে হয়তো ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হতে পারে। এই উদ্দেশ্যেই হয়তো বোর্ড সভাটা তড়িঘড়ি করে একদিনের নোটিশে বোর্ড সভা ডাকা হয়েছিল। তবে বাংলাদেশ ব্যাংক পরে দাবি করছে তারা একদিনের নোটিশে এর আগেও বোর্ড সভা করেছে, এটা একদম নতুন না যে একদিনের নোটিশে বোর্ড সভা হয়। কাউন্সিলের ওই ধারণা যে বোর্ড সভায় হয়তো বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে, এই জন্য কোনো বিশেষ সুবিধা দেওয়া হতে পারে। এবং আপনি জানেন বিকাশ বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরে মনোপলি বিজনেস করে এক প্রকার। সেক্ষেত্রে কাউন্সিল যাতে কোনো বিশেষ ফেভার না পায়, আরেকটা তাদের বক্তব্য ছিল কাউন্সিলের, যেটা হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা পয়েন্ট ছিল যে বিকাশ, যেহেতু বিকাশের 51%, বিকাশের একটা বড় মালিকানা আছে হলো ব্র্যাক ব্যাংকের, পাশাপাশি যে ডিজিটাল ব্যাংক যেটা হচ্ছে বিকাশের, যেটা প্রস্তাবিত, সেটারও 51% মালিকানা হলো আপনার ব্র্যাক ব্যাংকের। এবং একসময় ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন বর্তমান গভর্নর হাসান এস মনসুর। মূলত এই ব্যাকড্রপে তারা হলো বাংলাদেশ ব্যাংকের যে অফিসারদের কাউন্সিল, তারা একটা সংবাদ সম্মেলন করেছিল। এই সংবাদ সম্মেলনটাও করে তারা বলেছিল যে বিকাশকে এই ধরনের সুযোগ যদি দেয়া হয় এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, যেটা আপনি বললেন, তারা এই প্রশ্নই তুলেছিল। পাশাপাশি তারা গভর্নরের কিছু সিদ্ধান্ত নিয়ে তারা প্রশ্ন তুলেছিল যে গভর্নর এককভাবে অনেক সিদ্ধান্ত নেন, উনি ওনার যে টপ ম্যানেজমেন্ট আছে, টপ ম্যানেজমেন্টের সাথে পরামর্শ করেন না। পাশাপাশি উনি কিছু বিতর্কিত বক্তব্য বা অতি কথনের কারণে ব্যাংকগুলো, অনেকগুলো ব্যাংক ড্রাই হয়ে গেছে। অর্থাৎ উনি মার্কেটে, যেহেতু উনি গভর্নর, উনি রেগুলেটরি বোর্ডের হেড, উনি যখন মার্কেটে একটা মেসেজ দেন, মেসেজটা মানুষের কাছে, মেসেজ ইনভেস্টরদের কাছে যায়, সাধারণ ডিপোজিটরদের কাছে মেসেজগুলো খুব খারাপভাবে যায় এবং তারা প্যানিকড হয়ে যান। প্যানিকড হয়ে অনেকগুলো ব্যাংক ড্রাই হয়ে গেছে, এই প্রশ্নগুলো এই সংবাদ সম্মেলনে করা হয়েছিল। এখন প্রশ্ন আসে এরপরে যে বাংলাদেশ ব্যাংকের এই কাউন্সিল এভাবে সংবাদ সম্মেলন করতে পারে কিনা বাংলাদেশ ব্যাংকের হেডকোয়ার্টারে বসে। এই সংবাদ সম্মেলনটা যদিও অ্যাজ ইউজুয়াল আমরা আগে দেখিনি, সচরাচর কাউন্সিল এভাবে সংবাদ সম্মেলন সেন্ট্রাল ব্যাংকের কোনো ইস্যুতে করে, হয়তো তারা তাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে বিভিন্ন সময় কথা বলেছে। কিন্তু আবার এই, যদি আমরা একটু পেছনে যাই, তখন যেটা যে গভর্নরের সাথে কনফ্রন্টেশন, এই ধরনের ঘটনা আগে, এই ঘটনাটা আগে ঘটে নাই, কিন্তু এর আগে আবার যখন বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে যায়, আপনি জানেন বাংলাদেশ ব্যাংক অর্ডারের একটা অ্যামেন্ডমেন্টের একটা প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের বোর্ডে পাস হয়ে মিনিস্ট্রিতে গেছে। সেই মিনিস্ট্রি যখন সেটা ডিক্লাইন করছে, বর্তমান রিসেন্টলি যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ডিক্লাইন করার পর কিন্তু আবার বাংলাদেশ ব্যাংকের এই কাউন্সিলই তখন সংবাদ সম্মেলন করেছিল, প্রতিবাদ করেছিল, মানববন্ধন করেছে। তখন কিন্তু তাদেরকে কোনো শোকজ করা হয় নাই, বা তখন তারা প্রধান উপদেষ্টা, ওই অর্থ উপদেষ্টার পদত্যাগও দাবি করেছিল গভর্নমেন্টের একদম শেষ সময়, তখন মেবি 11 তারিখ, ইলেকশনের ঠিক 2-3 দিন আগে হবে। তখন কিন্তু তাদেরকে শোকজ করা হয়নি, কিন্তু যখন গভর্নরকে তারা এক প্রকার তারা একটা কথা প্রসঙ্গে স্বৈরাচার প্রসঙ্গ উল্লেখ করেছে এবং গভর্নরকে তখন অ্যাকিউজ করছে, তখন তাদেরকে 10 দিনের একটা উত্তর দেওয়ার নির্দেশনা দিয়ে একটা শোকজ লেটার দেওয়া হয়। কিন্তু আজকে দুপুরে যখন আমরা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সাথে কথা বলেছি, যে তিনি তখন বললেন যে শোকজের তারা যদি রিজনেবল অ্যান্সার দিতে না পারে তখন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু এর কয়েক ঘন্টার মধ্যে যেটা ঘটলো সেটা হলো তাদেরকে 10 দিন যে উত্তর দেওয়ার টাইম দেওয়া হয়েছিল, সেই টাইমটার পার হওয়ার আরও 9 দিন বাকি থাকা অবস্থায় আজকে বিকেলেই, অর্থাৎ এই মঙ্গলবার বিকেলেই তাদেরকে স্ট্যান্ড রিলিজ করা হলো। তাদেরকে পরবর্তী কার্যদিবসের মধ্যেই তাদেরকে যে ঢাকার বাইরে কাউকে বরিশালে এবং রংপুরে বদলি করা হলো এবং ওখানে তাদেরকে জয়েন করতে বলা হলো। অর্থাৎ বিষয়টা, প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকের ভিতরে দেখিয়ে দেওয়াই হলো, এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন এটাই জাগলো যে, এবং তারা এই প্রশ্নও তুলছেন কেউ কেউ যে বিগত রিজাইমের সময়, বিগত গভর্নমেন্টের সময় যখন ব্যাংকগুলোতে দেদারসে লুট হয়েছে এবং চোখের সামনে প্রকাশ্যে লুট হয়েছে, এবং এই লুটে যারা প্রত্যক্ষভাবে দেখেও কিছু প্রতিবাদ করে নাই, অথবা যারা পরোক্ষ সহযোগিতা করছে, প্রত্যক্ষ সহযোগিতা করছে, তাদেরকে কিন্তু কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এই গভর্নরের মেয়াদে।
সেটা আমরা দেখিনি। এবং ইভেন বা অনেকগুলো সংবাদ সম্মেলনে গভর্নরকে প্রশ্ন করা হয়েছিল যে যারা এই ব্যাংক লুটেরাদের সহযোগিতা করছে তাদের বিষয়ে আপনারা কী ব্যবস্থা নেবেন। সেক্ষেত্রে তিনি বারবারই বলেছেন যে আমরা অতীতকে আরও বিবেচনা করব না, আমরা বর্তমান দেখেই সিদ্ধান্ত নেব। অর্থাৎ তিনি তাদের ক্ষেত্রে অতীত দেখবেন না, বর্তমান থেকে সিদ্ধান্ত নেবেন। আবার যখন তার কোনো কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হলো, কর্মকর্তার প্রশ্ন তোলা, তখন আবার রুলস অফ বিজনেস নিয়ে সামনে নিয়ে আসা হলো, মানে তারা এটা করতে পারে কিনা, তারা এই ধরনের সমস্যা করতে পারে কিনা, এই প্রসঙ্গ সামনে এসে বিষয়টাকে অর্থাৎ দ্বিচারিতা বলতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা, যেখানে গভর্নরের স্থানটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে। যাই হোক, একটা যে দেশে মত প্রকাশ, দ্বিমত করা, প্রতিবাদ করা, এগুলো গণতান্ত্রিক অধিকার, সব স্তরেই ফিরে আসা দরকার। আবার এটা যাতে কেউ অ্যাবিউজ না করে, এই রেসপন্সিবিলিটিটাও সব স্তরে থাকা দরকার।